মনোজিৎ বিভিন্ন সঙ্গীতের স্বাদ আস্বাদিত করে শেষে দৃঢ়চিত্তে সংকল্পিত হলেন ল্যাটিন মিউজিককেই করবেন তার জীবনের ধ্যান জ্ঞান। বেশ কিছু কঠিন সিদ্ধান্ত ও পরিকল্পনার পর তিনি তার প্রিয় ছাত্র সঞ্জয় গুপ্ত, মৈনাক চৌধুরী, সুরজিৎ, দৈপায়ন প্রভৃতিদের নিয়ে বানালেন তার স্বপ্নের ব্যান্ড ওরিয়েন্ট এক্সপ্রেস। বলতেন, দেখিস এই ব্যান্ড লক্ষ্মী ব্যান্ড, যে এর সাথে যুক্ত হবে তার জীবনে যতই প্রতিকূলতা আসুক সে কখনো থেমে যাবে না। এই ব্যান্ড চিরকাল তাকে ভালোবাসার আর অল্প হলেও আর্থিক যোগান ঠিক জুগিয়ে যাবে। আমি হয়তো থাকবো না, কিন্তু লন্ডনের দীর্ঘ পথ অতিক্রম করা ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেসের মতোই এই ব্যান্ড করবে দীর্ঘ পথ অতিক্রম, এবং তার প্রমাণ আমরা পাচ্ছি। ওরিয়েন্ট এক্সপ্রেস যাত্রা শুরু করে 1998 সালে। চলতে থাকে অফুরন্ত রিহার্সাল। একদিন হঠাৎ স্যাটারডে নাইট ব্লুজ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট শ্রী জয়ন্ত দাশগুপ্ত ওরিয়েন্ট এক্সপ্রেসকে বলেন, পার্ক হোটেলের একতলায় এক ধরনের বার তৈরি হচ্ছে যাকে বলা হয় পাব, এবং তার নাম দেওয়া হয়েছে সামপ্লেসেস, যেখানে রোজই পারফরমেন্স হবে। আর তোমাদের সাউন্ডটা কলকাতা তথা সারা ভারতবর্ষের কেউ করে না। আমার অনুরোধ, তোমরা ওখানে যুক্ত হও। প্রত্যেক কর্মকাণ্ডের পিছনে যদি আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে তা পিছিয়ে পড়তে বাধ্য। তাই মনোজিৎ আর দেরি না করে রাজি হয়ে গেলেন সামপ্লেসেসের নিয়মিত অনুষ্ঠান করতে। 2000 সাল থেকে শুরু হয়ে গেল তাদের যাত্রা। সাথে নিল তার উদ্যমী শিষ্যদের আর তার স্ত্রী শ্রেয়াকে। আমরা দুজনই একজনকার বাড়িতে গেছিলাম, ভদ্রলোকের নাম হচ্ছে নন্দন বাগচি। আচ্ছা। তো আমার তখন ওই ইয়েতে কি বলে তোর মডার্ন হাইতে একটা কে দিয়েছিল স্লিপ, যে তুমি পাস করতে পারবে, তুমি বাচ্চাদের পড়াও। গিয়ে আমি আর কারুকে মাথায় তো বেরোয়নি, তখন ওই নন্দনের মা আছেন, তো গেলাম, তো হলো না সেসব। আচ্ছা, তো ওখানেই আলাপ হলো কচুদার সাথে নন্দনদার বাড়িতে। প্রথম কচুদার সাথে পিয়ানো অ্যাকর্ডিয়ানই বাজাও না পিয়ানো বাজাতে? অ্যাকর্ডিয়ানই বাজাতে। প্রথম রেকর্ডিং কোথায় হয়েছিল তোমাদের? প্রথম রেকর্ডিং রেজোনেন্স। কোন অ্যালবাম মনে পড়ে? কোলোরেস না, ফার্স্ট অ্যালবামটা ইয়ের সঙ্গে কি বলে ওরিয়েন্ট এক্সপ্রেসের সঙ্গে হচ্ছে ইয়ে দ্য 90s। So basically, if you ask me, what's my perspective of Kochuda, আমার মনে হয় it's a too huge legacy he's got to comment on anything. It's like scratching, just trying to scratch the whole universe, trying to pinpoint something in that whole universe, something like that. But if you see in a perspective of, I see that from two perspectives, two ends basically. That is, one is music and the other is Mishti. So on a lighter note, he loved Mishti, so he would go all the way for it. And he was a typical বেঙ্গলি সুইট টুথ জেন্টলম্যান, ভদ্রলোক। ওনার মিষ্টি খুব পছন্দ ছিল। দেয়ার ইনস্টেন্সেস যখন ভিয়েন শেক্সপিয়ার স্যারের মধ্যে আই থিঙ্ক একটা ভিয়েন বলে এখনও আছে মনে হয়,
ভিএন বলে একটা মিষ্টির দোকান, ওখানে গিয়ে চা খাচ্ছি, কিন্তু অজুহাতটা চায়ের ওতে আসলে ছিল কি না, ওখানে তার ভিএন বলে মিষ্টির দোকানে ওখানে মতিচুরের লাড্ডু পাওয়া যায়, তো ওই লাড্ডু খাবেন উনি, তো চায়ের পরে বলতো একটা লাড্ডু খেয়ে নি বুঝিস কিছু হবে না না, অ্যান্ড ইউজ টু সর্ট এন্ডোর্সমেন্ট ফ্রম মি যে সে আর আমি কি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিজে খেতাম না। আর ওরকম অনেক ইনস্টেন্সেস ছিল মিষ্টি খাওয়ার, ইউকেতে গেছে অমিতদা, কচুদা উইথ সাম পিপল, ওরা ওখানে গেছে, তো লেস্টারে মোস্ট প্রবাবলি নাকি বলছে যে আমি এত ভালো পেস্ট্রিজ দেখেছিলাম, বুঝলি সঞ্জু কিনলাম না, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ, এত পাউন্ডেড ছিল, আই কন্ট্রোলড মাই সেলফ। তো ওই সব স্টোরিজগুলো শুনতাম মিষ্টির অন দ্য লাইটার সাইড। Apart from that, it's coming back to the subject about musical perspective, onar means like it's frankly speaking it's too vast for me to say anything, means like I'm still trying to fathom out that what he basically, his music, his legacy, musical legacy is all about. কয়েকটা জিনিস points which I can say musically, যে ওনার ফার্স্ট পয়েন্ট which I feel from my perspective, ওনার যে he demanded patience, he exhibited patience and he demanded patience to learn the craft. তো আমার মনে আছে প্রথমবার যখন গেছিলাম ওনার কাছে ক্লাস করবো বলে শিখতে, তখন অমিতার উপরে ওই পুরোনো বাড়িটায় গিটার ক্লাস নিচ্ছিলেন, তো অমিতা পাঞ্জাবি পায়জামা পরে, তখন আমি বললাম যে আমি এসছি, কচুদা আছে, বলে ও ইউ ওয়ান্ট মিট কচু, তখন বলে যে সিট, তখন ক্লাসেই বসলাম, তখন হি শাউটেড ডাউনস্টেয়ার্স সেড কচু দেয়ার সামবডি হু ওয়ান্টস টু মিট ইউ। তো কচুদা পাঞ্জাবি পায়জামা পরে স্টার্চড পাঞ্জাবি পায়জামা পরে ওপরে এলেন, তখন এসে ডিসকাস ফার্স্ট সেন্টেন্স কোয়েশ্চেন ইনফ্যাক্ট যেটা হি আস্কড মি, উনি জিজ্ঞেস করলেন তোমার কি ধৈর্য আছে শেখার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ওটা আমি জীবনে ভুলবো না। সো দ্যাট ওয়াজ ইট, অ্যান্ড আই সেড অবভিয়াসলি আই হ্যাড টু সে ইয়েস, বাট ওই ধৈর্যটা মানে কি অন দ্য লেটার ইয়ার্স ওইগুলো বুঝতে পারছিলাম আস্তে আস্তে। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেন পার্সপেক্টিভ আমি যেটা মনে করি কচুদার, ধৈর্য। দি আদার থিং ইজ হি সিজ মিউজিক অ্যাজ কালার্স, মেলোডি হোক কি রিদম হোক, হি সিজ দ্যাট অ্যাজ কালার্স। তো এখন আমায় বলতো যে সঞ্জু দিজ আর অল কালার্স, সো মেলোডি হোক রিদম হোক, দে আর অল ইমোশনাল side of a human being. So it could be despair, it could be ecstaticness, it could be happiness, joy, it could be love, it could be anger. So বলতো যে ওটা একটা কালারফুল প্যালেট আছে, তো ওইটায় তুমি তোমার পিকচারটাকে আঁকো। তো আমিও ওটাই করি, বুঝলি সঞ্জু। আমি বললাম যে ওই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করাটা, মানে বোঝাটা, কম্প্রিহেন্ড করাটা প্রচণ্ড কঠিন। এই একটা পার্সপেক্টিভ। আর একটা পার্সপেক্টিভ মানে মেজর যেটা আমি মনে করি হলো যে হি রেসপেক্টেড সাইলেন্স, উনি সাইলেন্সকে রেসপেক্ট করতেন। আর সাইলেন্স মিন সাইলেন্স বিটুইন টু রিদম নোটস and silence between melody. So if you respect silence, uni bolten, if you respect silence, you respect music, be it melody, be it rhythm. So that was very very grave, very heavy, mane to get into that thing of respecting silence. And arekta perspective chilo of never overplaying. Whenever মানে আমাদের একটা টেন্ডেন্সি থাকে টু ওভার প্লে, আর ওইটায় হি ওয়াজ
hell bent against. মানে there were many instances he used to tell, he used to get into a confrontation, means later on he used to tell me that মিউজিক এটা হচ্ছে না, এটা মিউজিক হচ্ছে না, এটা যুদ্ধ হচ্ছে, কেন করবো? হ্যাঁ, সো ওই ওভারপ্লেইং, কারণ আমাদের ডিএনএতে আছে যে উই টেন্ড টু ওভারপ্লে, একটু দেখাবার জন্য যে আমি জানি, এইটা কিছু জানি, যে কম লেস ইজ মোর ফিলসফি, এইটা আমাদের মধ্যে ভেরি ফিউ পিপল ট্রুলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানিফেস্ট দ্যাট ইন দেয়ার প্লেইং। সো এই জিনিসটা একটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট মিনস লাইক যে জিনিসটার উপরে যত গভীরে কচুদা যেত, মানে ইট ওয়াজ, অ্যান্ড হি ইউজ টু বি কন্টিনিউয়াসলি ইভলভিং, মানে মেন্টালি কন্টিনিউয়াসলি ইভলভ করতেন ওইটা নিয়ে, ওই সাবজেক্টটাকে নিয়ে, হোয়াট এভার রিদমস হোক, হোয়াট এভার কাইন্ড অফ মেলোডি হোক, হ্যাঁ, মানে হি ইউজ টু গো টু দ্য রুট, হি ইউজ টু গো টু দ্য রুট অফ দ্যাট। আমরা একটু সুপারফিশিয়ালি ভাবতাম যে এইটা ওটা, দেন হি ইউজ টু সে নো নো নো, ডোন্ট ডু দ্যাট, ডু দিস, এইটা দেখ, এইটা শোন, এইটা শোন, ওইটা, দোজ আর সুপারফিশিয়াল, যে ওই ট্র্যাক্স যেটা শুনছিস ওর রুটটা হলো এইটা। So if you know the root, you can know all the different permutations and combinations. Kintu he used to go to the root. So that person, Mr. Monojit Dotto, his legacy is so huge. The perspective, what I have of him, it's still, I'm sorry to say, I can't fathom that. I'm still trying to fathom that. Means his work, starting from what he had done, means like means his whole legacy of art, that's it itself, it's so huge, means like going through it, whenever sometimes you sit down, I sit down and think about it, আচ্ছা এটা এই ব্যাপারে এই বলেছিলেন, ওই ব্যাপারে ওইটা, এখন ওটাকে কোরিলেট করতে চেষ্টা করছি, কখনো এটা, ও নাও ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো ওই জিনিসটা, ইটস লাইক I don't have an answer as per the question of having a perspective of Mr. Monojit Dotto. Frankly speaking, I'm still trying to fathom. ওরিয়েন্ট এক্সপ্রেস বদলেছে অনেক রূপ, কতগুণী শিল্পী এসেছেন, বাজিয়েছেন, কখনো মতের অমিল বা কখনো স্বইচ্ছাতেই তারা চলে গেছেন। আর একটা ভালো দিক যেটা হয়েছিল তা হলো সুযোগ পেয়ে গেল মনোজিতের নতুন শিষ্যরা আর কলকাতার উদীয়মান প্রতিভাগুলো। শত ঝড়ঝাপটা এসেছে ঠিকই, কিন্তু ওরিয়েন্ট এক্সপ্রেসের ইঞ্জিন কখনো থেমে যায়নি। আজও সমহিমায় ক্লাভের তালে চলেছে ওরিয়েন্ট এক্সপ্রেস।
নামকিট তো ছুটছেই না, কোথায় একটা জিনিস টিম্বালেট, বঙ্গ, তারপর দেখি ক্ল্যারিনেট, তারপর সবই বাদ, ফ্লুট বাজিয়েছিল। ফ্লুটও বাজিয়েছিল। সেটা মনে হচ্ছে ক্লাবেটা কি হলো ব্যাপারটা? ব্যাপারটা এরকম হয়ে গেলো, আচ্ছা ঠিক আছে বুঝলাম তখন যে আচ্ছা এইটা মিউজিকটা ভালো লেগেছে। আর কাজে চলে আয়, চলে আয়, চলে আয়। সাবাস। এই আমাদের আরেক দুই ভাই প্রেমজিৎ আর ঠাকুর পাচ্ছিস তো? আর ঠাকুর তো এইবার যখন আবার ক্লাসে গেছি তখন বাবা সৌরভদা বড় বড় চুল, এরা তখন লম্বা লম্বা চুল এত বড় শরীর ঢুকছিল ক্লাস, আর এদের ক্লাস আমার পরে হতো, আমরা কি বলে থাকতাম বাচ্চার ক্লাস করে চলে যেত, এদের ক্লাস পরে হতো। আমরা বোকা ছিল। আমি ভাবছি এদের ক্লাসে কি হয়, তো একদিন এরকম বসে আছি, যাইনি, ইচ্ছে করে বিচ্ছুর মতো বসে আছি, এদের ক্লাসে কি হয় দেখি, ও মাথার মধ্যে কি একটা কঙ্গা বেরোচ্ছে, একটা মঙ্গ বেরোচ্ছে, এরা শিখছে। আমাদের ক্লাসে কিছু বের হচ্ছে নাকি? আমাদের ক্লাসে দুটো স্টিক নিয়ে ওর কিছু বের হচ্ছে নাকি? খাতায় লিখে দিচ্ছে। আর ও যেখানে কথা বলছে সেটা হচ্ছে তখন দোতলায় আর কি, হ্যাঁ মানে গোলঘরটা নাকি না, দোতলায় হচ্ছে কি? আমি দোতলায় তো দেখেছি। দোতলায় বুধবার করে যখন ক্লাস হতো, সিনিয়রদের ক্লাস হতো। তখন সিনিয়রদের এখন বুধবার আমি যাচ্ছি, আমরা আগে 1 into n করে চলে যাচ্ছি, তারপর দেখি বঙ্গ বঙ্গ এসব বেরোচ্ছে। ইনস্ট্রুমেন্ট বেরোচ্ছে অ্যাট লাস্ট। এক ক্লাস বেরোচ্ছে, তোদের কাছে আমার লাল একটা বঙ্গ ছিল, ওটা তোদের প্রাইস পজিশন, হ্যাঁ। ওটা কাউকে দিত না। লোক ছিল কিন্তু আমাদের সবাই। আর ইয়া ভারী, ইয়া ভারী। লাল টুকটুকে বন্ধ। পায়ে রাখতে তো তখন তো Hello, আমার এরকম চেহারা ছিল, আর রোগা ছিল, মানে পায়ে রাখতে তো পা খুলে পড়ে যেত। যেটা বলছিল ওরিয়েন্টালস ফার্স্ট অ্যাসোসিয়েশন লিগ ব্যাঙ্গালোর, এটা প্রথম আমার শো, মানে আমার তার আগে কোনো শো বাজে। কারণ সেই সময় আমাদের যে এক্সিস্টিং মেম্বার একজন ছিল, হ্যাঁ শুভঙ্কর গাঙ্গুলি, হ্যাঁ হিরোহন্ডা। টয়োটা, হ্যাঁ, ও আমাদের উত্তম কুমার ছিল, হ্যাঁ, টোটাল উত্তর। হ্যাঁ, তো ও কি একটা কারণে যেতে পারেনি, তো টুকাই ট্রাভেল উইথ আর আস। পম্পম দাও গেছিল। পম্পমদা গেছিল, হ্যাঁ সোমদা পম্পমদার লোম ছিঁড়ে দিয়েছিল হ্যাঁ। ট্রেনে। আর সেই তো এক্সপেরিয়েন্সটা হলো পম্পম হচ্ছে কি না? জয়দীপ দত্ত। জয়দীপ দত্ত। ও হচ্ছে আমাদেরও সিনিয়র। ও আমাদেরও সিনিয়র, ও আমাদের থেকেও আগে যাচ্ছে। ব্যাঙ্গালোর পার্ক ওপেন হচ্ছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর পার্ক ওপেন হচ্ছে, তখন কিন্তু কেউ ব্যাঙ্গালোর পার্কে তখন একটা মানুষও নেই, হ্যাঁ শুধু আমরা আছি আর কি। আর বাইরে একটা ক্যাফেটেরিয়াতে আমরা আছি। ক্যাফেটেরিয়া টাইপের ছিল, ওখানে লোকজন দেখতে এসেছিল। খুব ভালো শো হয়েছে। চারিদিকে শো হয়ে যাওয়ার পর অবভিয়াসলি কিছু সুন্দরী মহিলারাও ছিলেন। এবার আমি তো ছোট, আমি তো কিছু করছিলাম না, এটা করছিল। না না, আমি ঘটনাটা বলি তাহলে। ও তুললই যখন ঘটনাটা, হ্যাঁ এটা হচ্ছে টিপিক্যাল কচুদা, হ্যাঁ। সো কচুদা বুঝে গেছে, ওর তখন 19-20 বছর বয়স, আমার তখন ওই 22-23 ওই 22-23 ওই সময়টা। এবার রক্ত গরম, হ্যাঁ যৌবন ফুটে ভালো show হয়েছে, ভালো শো show হয়েছে। সো ব্লাড ইজ বয়লিং। তো ইনস্ট্রুমেন্ট প্যাক করা হয়ে গেছে। তো ইনস্ট্রুমেন্ট প্যাক করা হয়ে গেছে। এবার আমরা দেখছি উল্টো দিকে দেখছি যে কয়েকজন সুন্দরী ব্যাঙ্গালোরিয়ান মহিলা তারা দাঁড়িয়ে আছে, কিছু একটা জন্য অপেক্ষা করছেন, হয়তো আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। ব্যাপারটা খুবই একটা দারুণ ব্যাপার, হ্যাঁ আমরা বাঙালি ছেলে কয়েকটা, আর বাঙালিরা কিরকম হয়, মধ্যবিত্ত বাঙালিরা যেরকম, আমরা মেয়েদের ভয় পেয়েই এসছি আর কি, হ্যাঁ। তো এবার হঠাৎ দেখছি বলছি এবার একটা আজকে একটা মানে সুন্দরী মহিলাদের সাথে একটা আলাপচারিতার একটা সুযোগ এসছে। কচুদা এটা বুঝতে পেরেছে, হ্যাঁ। He was actually like a mother. He was not the father in the band. He was like the mother in the band. Okay. So he suddenly came. শোন, কালকে একটা শো আছে, আমাদের কিন্তু মিটিং করতে হবে। আমি বললাম কিসের মিটিং? তখন বলছে যে এবং আমি একটু বাচাল টাইপের, আমি বলছি কিসের মিটিং? বলছে না না খুব ইম্পর্টেন্ট, উপরে হ্যাঁ রুমে আমরা সবাই মিট করছি, ঠিক আছে বলে অ্যাকচুয়ালি ওর প্ল্যানটা ছিল যাতে আমরা বয়ে না যাই আর কি, তার থেকে যে যার ঘরে চলে যায়। তার থেকে যে যার ঘরে চলে যাও, বয়ে যাওয়ার সময় অনেক পাবে জীবনে, এখন বয়েও না বলে আমরা তো পুরো দুঃখী, আমি মৈনাকদা ও আমরা সবাই দুঃখী, শুভ ছিল না, এই শালা সবকিছু দেখেছে দূর থেকে, হ্যাঁ মানে নাও আই নো দ্যাট হি নোজ দ্য সিচুয়েশন। সো উই ওয়েন্ট টু দ্য রুম, রুমে গিয়ে দেখছি কোনো মিটিংই হচ্ছে না, হ্যাঁ ওখানে গিয়ে দেখছি হা হা হি হি দারুণ শো হয়েছে, চল একটু বিয়ার খাই, এই ব্যাপারটা হচ্ছে পুরোটা গল্পটা। আমি মৈনাকদার ও হ্যাঁ আমরা না একে অপরের মুখের দিকে তাকিয়ে বলছি না কি হলো। তারপর কোচটা বলছে ও তোরা এসছিস, বস, হ্যাঁ বস খুব ভালো শো হয়েছে,
হবে বলে 45 মিনিট কোনো মিটিং হয়নি সেদিন রাতে। একটু পরে আমরা খেয়ে দিয়ে ঘরে চলে গেছিলাম, বাট দ্যাট ওয়াজ কোচ। না আমরা একটা ট্রাই নিয়েছি, নিচে গিয়ে একটা ট্রাই, আর ততক্ষণে চলে গেছিল সবাই। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলো যে তুই কি করতে চাস? হ্যাঁ, আমি বানাতে চাই, I want to be a musician, I want to be a good musician। আচ্ছা, তা তুই একটা কাজ কর, ফার্স্টে ওই বুট ব্যাপারটাকে সরা, হ্যাঁ, আগে ওইটা সরা, তারপরে তুই এই যে মিউজিশিয়ান বলছিস এইটা করতে গেলে তোকে এখানে আরো 6 মাস আসতে হবে, হ্যাঁ, মিনিমাম, এটা বুঝতে যে এটা কি ব্যাপার। আমি বললাম আচ্ছা, এটা কনফিডেন্সই আলাদা লোকটা। 31st নাইট আমরা একটা গিগ করলাম বেঙ্গল ক্লাবে, ঠিক আছে? সো বেঙ্গল ক্লাব ওয়াজ লাইক ইউ নো, সো উই গট লট অফ মানি ওভার দেয়ার। সো একটু কাটলাম, ছবি আছে আমার। ওকে। সো বেঙ্গল ক্লাবে, সো এবার কোচুদা একটা ইয়ে করলো যে হাউ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড দিস মানি। সো উই অল হ্যাড প্ল্যানস। আমরা তখন বড় হচ্ছি, টাকা চিনছি, অনেক কিছু। And eventually the whole money that we এখান থেকে আমাদের ওই ক্যামেরাটা শেখানো আর কি, যে লাইক ইউ নো ইউ কাম টুগেদার, পুট মানি ইন টুগেদার and do it, okay, and if you believe in the project, do it. আমরা 31st এর টাকাটা বেঙ্গল ক্লাব থেকে রোজগার করার 31st এর টাকাটা পুরোটা, and that was a bloody huge amount of money. আমি সেই সময় it was 2000 I guess, 2031st, 11,000 টাকা কামিয়েছিলাম সেই সময়। 11,500 টাকা is a lot of money, lot of money. 11,500 টাকা I think if somebody gives to somebody now is still a lot of money. Okay, এখনকার তুলনায় 30,000 টাকা, হ্যাঁ, is still a lot of money. Okay, so we decided, আমরা একবারও ভাবিনি যে আমার লাইফে কি হবে। আমিও তো লাইফে আছি, আমার গার্লফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারি, আমার অমুক তমুক, কিচ্ছু ভাবিনি। একবার বলেছিল লোকটা, প্রত্যেকে যারা ছিল সেই সময়, সৌরভ ছিল সেই সময় ওই ব্যান্ডে, ওই প্রেজেন্ট ব্যান্ডটাতে, আমরা we went for it and we went into a studio and we recorded the album, and it was one of the most fascinating experiences ever. কারণ পুরো ব্যান্ডটা in an old school vibe একসাথে রেকর্ড করেছিলাম, একসাথে। The whole band was recorded live. মানে কেউ ভুল করলে আবার ভুল করলে মানে পুরো গানটা করতে হচ্ছিল মানে, হ্যাঁ, মানে পুরোনো দিনে যেরকম করে রেকর্ড করতো, হ্যাঁ, কোনো যে মানে এমন নয় যে সেই সময় তো সবাই মানে নানা রকম ভাবে রেকর্ড করা শিখে গেছে আর কি, হ্যাঁ, মানে আমাদের একটা প্রোগ্রেস হয়েছে রেকর্ডিং এন্ড স্টাফ লাইক দ্যাট, বাট উই ডিডন্ট টেক দ্যাট পাথ, you know. Said like Kochuda said like, you know, let's be on the same floor and record it. That was a fascinating experience. প্রডিউসারও তো কুলেবিট কত ছিল না, আমি জানি না, তখন ডুয়েন্ডো তখন ডাটা রেকর্ড হয়েছে, এটা ঠিক বলছি, একদম ডাটা রেকর্ড হয়েছিল। পরে কি ড্যাটগুলো নিয়ে আমরা Name. মিক্স করলাম। The first album, name. নেম, ফার্স্ট অ্যালবামের নাম ছিল 90s Young. এটা যে করতে পেরেছিল, যে আমাদের উপর বিশ্বাস করা, আমরা কে, we are nobody, right? এবার আমার এটা মানে বরাবর এটা বরাবর একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমাদের সাথে কিন্তু সেখানে আমরা সিজলিং হলো থার্ড অ্যালবামটা থেকে, কোলোরেস বলে, ওটা তখন সবাই আছে সেখানে, ওরা আছে অলরেডি। তখন আমি, লুডো, পৃথ্বীশ, which is the next set of আমরা তখন বাচ্চা, কিন্তু আমাদের কোলোরেসে টাকা হলো কিছু না, ও একটা গানে ম্যালকাস বাজাবে, আমি একটা গানে গুরো বাজাবো, পৃথ্বীশ একটা গানে ক্লাবেই বাজাবে, ছোট পার্ট। বাট The thing that we were given that opportunity to make sure যে না তুই যেটা করছিস সেটা ঠিক করছিস, এটা গুরো বাজালেও এই যে বিশ্বাসটা is more than 250% ইয়ে দিয়ে বাজাতা। আর একটা গল্প বলি, আমরা তখন কোলোরেস রেকর্ড হচ্ছে, সত্যি এরা রেকর্ড করছে, আমার একটা ছোট বাজার একটা গানে গুরো বাজাবো, আমরা বাইরে ক্রিকেট খেলছি, মানে বল ছড়াছড়ি করছি, খেলছি, এবার একটা বল আমার হাতে পড়ে এই আঙুলটা পুরো ঢুকে যায়, এটাকে বের করি, পুরো আঙুলটা একটা নীল হয়ে যায়। আমি গোয়েন্দাকে গিয়ে দেখে, গোয়েন্দা এরকম হয়েছে, তো রেকর্ডিং হয়েছে, এমন না, ও
বললো, যা বুঝবে তুই কি বলছিস এবার গিয়ে ভিডিও বাজাবে ধরতে পারছি না তো পুরো মানে কচুদা কি ওই অবস্থায় ওকে দেখে সেই সময় আমি ক্রিকেট খেলছিলাম বাইরে আমরা শেষ হয়ে যাবে। ফুল অন ক্রিকেট খেলছি, রাস্তা ফাস্তা ওদিকে ব্লক কিন্তু করে সেই cricket ধরে খেলা হচ্ছে। বাজানো হলো, সবই হলো, অ্যালবাম রিলিজ হলো, বাট যেটা বলছি যে দ্যাট টু মেক আমাদের কোনো দরকার ছিল না অ্যালবাম হতে, একটা বই পান্ডা সৌরভ দাস যে কেউ বাজিয়ে দিতে পারতো, বাট টু ইনভলভমেন্ট যে তোরাও আছিস। তখন সবাই বাজছো তোমরা, তখন তো তুমি ছিলে না পরের লাইন আপনি, মানে সৌরভদা আছে, তুমি আছো, মামা মানে শঙ্কর আছে, সবাই আছে। আমি খাটি করে বসেছি। হ্যাঁ, তো তখন আমাকে হঠাৎ করে একদিন বললো তোদের ক্লাসে, মানে তখন আমি খুব ডেডিকেটেডলি ক্লাস করছি, তখন আমি বললাম যে তুই একটা কাজ কর, তুই এবার থেকে ওরিয়েন্ট এক্সপ্রেসের সাথে যাবি সবসময়। আমার মনে হয় ইন্টারন্যাশনাল শোতে হ্যাঁ, সাউন্ড তুই এসছিস। হ্যাঁ। তো আমাকে তখন বলা হয়েছিল যে তুই সব যে সাউন্ড যে থাকবে সাউন্ড করবে তার পাশে তুই থাকবে, ও তো জানে না যে কাউবেলটা কতটা জোরে বাজবে বা টেবলের আওয়াজটা কি হবে, তাহলে ওটা বলতে হবে। ও আমার সেই মানে আমি তখন আমার নিজের ছেলে আছে, আমি নিজে জানি যে যখন অনেক বদমাইশি করে তখন আমাকে এই এইটা ওইখানে দিয়ে যেত, and he will stop everything and he will make sure that goal reaches there. It's something like that. আমার ওই জাস্ট ওই রেসপন্সিবিলিটি যখন দেওয়া হয় একজনকে তখন সে বলে হ্যাঁ তাহলে I have to do this properly. সো আই এম ইম্পর্টেন্ট। I am important. এই ইম্পর্টেন্সটা বোঝানো নিজের প্রতি একদম আমার মনে হয় আরেকটা যেটা বড় ইম্পর্টেন্ট যে কোলোরেস থেকে না সিসলিনও হয়েছে, কোলোরেস থেকে বাংলা গান কচুদা ইন্ট্রোডিউস করলো কোলোরেসে। না সিজলিং একটা ছিল, সিসলিং একটা ছিল, একটা ছিল, কোলোরেসে দুটো হলো, তারপরে শুনতে পাচ্ছ কোন ওটা পরে শুনতে পাচ্ছ ফোর্থ যেখানে কচুদা ডিসাইড করলো পুরো বাংলা গান। আমি কত একা was the first song probably like you know ওরিয়েন্ট এক্সপ্রেসে ফার্স্ট বাংলা গান হচ্ছে মন যে আমার বলে, আমরা যেটা এসআরএফ তে রেকর্ড করেছিলাম, তুই ও গাই উপল দাঁড়িয়েছে, তারপরে ওটা বন্ধু শুনতে পাচ্ছ তো রেকর্ড। বুঝতে পারলো যে we are not very excited all the time about playing traditional music. মতবিরোধ এবার মতবিরোধ হচ্ছে, ও বুঝতে পারলো কিন্তু ও কিন্তু আমাদের সাথে কোনো কথা বললো না। কি করলো, he started introducing some situations where we can improvise. আমাদের তখন বয়স কম তো, রক্ত গরম, ছেড়ে দিন। সো উই কুড ইম্প্রোভাইজ। ওকে, আমরা বাজাতে পারি সবাই, এবার ইম্প্রোভাইজ করার জায়গাটা দিল যেখানে আমাদের রক্তটা সঠিকভাবে গরম হলো আর কি। একটাই গান ধর, দুটো গান একটু দিয়ে wait করতে হবে, দুটো গান গানটা আসবে, তুই ওয়েট করতে হবে। ওইটা ইম্পর্টেন্ট, দ্য ওয়ে হি হ্যান্ডেলড ইট। যে বাংলা ভিডিওটা শুট হয়েছে ওটা এই বাড়িতেই শুট করা, এই ঘরে ইনফ্যাক্ট পরমব্রত আর মানে বন্ধু শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছি, ওটা শুট এই বাড়িতেই হয়েছে। আমাদের এক বন্ধু মেনশন করা দরকার, সারণ দরকার, হি টুক দ্য ইনিশিয়েটিভ যে না একটা ভিডিও হওয়া দরকার। নিজের পয়সায় অ্যানিমেশন প্রচুর, নিজের পয়সায় পুরো শুট করে ক্যামেরাম্যান এনে, আমার মনে আছে নিজের পয়সায় এখানে 14 জনকে বিরিয়ানি আসাম থেকে খাইয়ে, প্লাস একটা অ্যানিমেশন হয়েছিল, পাপান্দা করেছিল, পাপান্দা পুরোটা সবাই ফ্রি অফ কস্ট করে দিয়েছিল। বিকজ সারন্দা হলো, সারন্দা যে ডিরেক্টর, সারন্দা বললো আমার মনে হচ্ছে একটা তোমার ভিডিও করে গান, ওরা প্রত্যেক সপ্তাহে আসতো, প্রত্যেক সপ্তাহে তো বাংলা গান হতো, বাংলা গান একটা অ্যালবামটা শুনে বলেছিল একটা ভিডিও হওয়া দরকার। বাংলা গানটা রিলিজ হয়েছিল, বাট বাংলা গানটা সামনে করা ছিল না, তার শুনতে পেত না, আমাদের কাছে সিডিতে শুনতে পেত। আমি সাইডে একটা ভিডিও করা দরকার, বলে আমি ইনিশিয়েটিভ নিচ্ছি, তোমাদের কোনো খরচা করতে হবে না। কারণটা পরমব্রত আর কে ছিল, রিঞ্জিন, আরো অনেকে ছিল, আরো অনেকে সবাইকে জোগাড় করলো, বললো শুট করবো যে মিউজিক পার্ট, এই ঘরটাতেই এই ঘরটাতে শুট করছে, আর বাদ বাকি যা আউটসাইড শর্টস সার্কেসের শর্টস সেটা সানন্দা করলো। আর পাপান্দা ওয়াজ যে অ্যানিমেশন, পাপান্দা অ্যানিমেশন। আমি বলছি পাপান্দা যে ধর পুজোর সময় যে কার্টুনে যে ইয়েটা করে, মহলা যে কার্টুনটা করে, হি ইজ দ্য গাই অ্যাকচুয়ালি। তখন যে পাপান্দাকে বললো তুই এটা করো, সবাই বন্ধু। বন্ধু শুনতে পারছো,
আমাদের এই প্রাণের গান বলতে চেয়েছি কেন বলবো সেটা মন খুলে আজ মন খুলে গাও আজ আমরা সবাই এক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হই এক আজ দুঃখ কিসে বলতে পারো তুমি আমার মন খুলে আজ দুঃখ কিসের আমরা দুঃখ মেটাই সুরের সাগর দিয়ে প্রাণ ভুলে আজ। বন্ধু শুনতে পারছো জীবন সুখ দুঃখে ভরা মনে সুখ পেলেও দুঃখ পাবে এটাই লেখা ভালোবাসতে চাই।
মনোজিৎ বেশ কিছু বছর পর বানিয়ে ফেললেন তার আরেক সাধের ব্যান্ড লস আমিগোস, মানে আমরা বন্ধুরা। এখানে ওর সাথে যুক্ত হল প্রদ্যুম্ন সিং মানত, সঞ্জয় গুপ্ত ও মৈনাক বাম্পি চৌধুরী। এটি ছিল মনোজিতের গড়া খাঁটি ল্যাটিন জ্যাজ সেটআপ। এখানে মূলত যন্ত্রসঙ্গীতই হতো। এই লস আমিগোসও তৈরি করেছিল একটি অ্যালবাম। তারপর অবশ্য এই ব্যান্ডে সঞ্জয় ও মৈনাক তাদের পদত্যাগ করার পর যুক্ত হয় প্রেমজিৎ দত্ত ও সার্থক চক্রবর্তী। 2011 সালে একটি সুবর্ণ সুযোগ আসে ব্যান্ডের কাছে। ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হওয়া জাভা জ্যাজ ফেস্টে ডাক আসে লস অ্যামিগোসের, যেখানে বাজিয়েছেন কার্লোস সান্টানা, ফোর প্লে, কিউবান অলস্টার্স, ইয়েলো জ্যাকেট, শাখা খান প্রভৃতি স্বনামধন্য শিল্পী ও ব্যান্ডেরা। আনন্দ ও উৎসাহের সাথে ভারতবর্ষকে পৃথিবীর সঙ্গীত দরবারের কাছে গর্বের সাথে তুলে ধরল মনোজিৎ। অবাক করে দিল পৃথিবীর শ্রোতাদের, দেখিয়ে দিল বাংলা মাধ্যমে পড়া অতি সাধারণ মনোজিৎ কি অসাধারণ পাশ্চাত্য সঙ্গীত শৈলীতে সিদ্ধহস্ত। এমন বহু শিল্পী যারা এখনও আমাদের ভারতীয় সঙ্গীতকে পৃথিবীর দরবারে তুলে ধরেন, তারা আমাদেরকে গর্বিত ও সম্মানিত করেন, একথা অস্বীকার করার কোনো অবকাশই নেই। কিন্তু পাশ্চাত্যে বসে পাশ্চাত্যের সঙ্গীতের কিংবদন্তিদের সামনে ভারতীয় বঙ্গসন্তান ল্যাটিন জ্যাজ শুনিয়ে এলো, তার ছাতি চওড়া করে এ ঘটনা ভারতের ইতিহাসে কবার ঘটেছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করতেই হয়। তবু হাস্যস্পদ এটাই যে আমাদের প্রশাসন তা জানতেই পারল না, আর যারা জানবেন সেই সংবাদ মাধ্যমও তো উদাসীন। তবে এ আর কি নতুন কথা বলুন, যুগে যুগে তো এমনটাই ঘটে এসেছে। মনোজিতের অবশ্য এসবে কিছু আসত যেত না। ও বলতো, আমি যখন বাজাই সেটা ঈশ্বর শোনেন, কে কতটা হাততালি দিল বা দিল না তাতে আমার কিছুই যায় আসে না। নাটকীয় নমনীয়তা করে কোনোখানে মাথা নিচু করেননি মনোজিৎ। তাই ওরিয়েন্ট এক্সপ্রেসের অ্যালবাম তৈরি করার ক্ষেত্রেও মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততে হয়েছিল তাকে। যদি কিছু অর্থ সাহায্য কেউ করে, অসফল সে হয়নি। তার জেদ তাকে কখনো হারতে দেয়নি। বহু মানুষ ও শিল্পীর মনে ভয় জাগলেও অনেক শিল্পী, অনেক শুভানুধ্যায়ীরাই এগিয়ে এসেছিল মনোজিতের পাশে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মনোজিৎ কখনো ভোলেননি।